আচ্ছা, আই থিঙ্ক আই এম লাইভ নাও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মডারেটর নাই, কি বলে, আমার কন্ট্রিবিউটর নাই, এই জন্য আমি একাই চলে আসলাম। কন্ট্রিবিউটরদের একটু এক্সাম চলতেছে মেবি। সো কেমন আছো তোমরা বলো। আহ, আমরা 1 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছে লাইভে এসেছি। আমরা 1 মিনিট অপেক্ষা করে হয়তো ক্লাসটা শুরু করে দিব। আমরা আমাদের শেষ চ্যাপ্টারে আছি, অলমোস্ট শেষ চ্যাপ্টার, চ্যাপ্টার 2। বাট অনেকে রিকোয়েস্ট করেছো চ্যাপ্টার 6 পড়ানোর জন্য। আমি 10 কে রিকোয়েস্ট করব বা ওদেরকে জানাবো যে তোমরা 6 করতে চাচ্ছ। সেক্ষেত্রে ওরা যেটা ডিসিশন দিবে সেটাই হচ্ছে ফাইনাল। আর আমাদের চ্যাপ্টার 2 মনে হয় অলমোস্ট শেষের দিকে, না? চ্যাপ্টার 2তেও আর তেমন কিছু নাই, ডেটা কমিউনিকেশন কিছু মিডিয়াম আছে হালকা পাতলা। তারপর কিছু টেকনোলজিক্যাল জিনিসপত্র আছে, 1G 2G 3G ওয়াইফাই ওয়্যারলেস, এগুলো কিছু পার্থক্য দেখবো আমরা। বিভিন্ন প্রজন্মের কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং এর সাথে রিলেটেড বেশ কিছু কয়েকটা জিনিস আছে, ওগুলো দেখে মোটামুটি আমরা আমাদের চ্যাপ্টারটা শেষ করব। তো আশা করতে পারছি এই মাসে, আজকে তো মনে হয় 22 তারিখ হয়ে গেল, মাঝখানে বেশ কয়েকটা ক্লাস মিস গেছে, কিছু বন্ধ ছিল। আমাদের আশা ছিল এই মাসে শেষ করা, বাট এই বন্ধগুলোর কারণে আমাদের ক্লাসটা এই মাসে শেষ করা গেল না। বাট হোপফুলি চ্যাপ্টার 2 আমরা আজকে 5টা ক্লাস আর 5-10টা ক্লাসের মধ্যে আমরা শেষ করে দিতে পারবো। সপ্তাহে আমাদের 4টা ক্লাস। সো অবভিয়াসলি 2-3 সপ্তাহের মধ্যেই আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? সো যারা জয়েন করছো জয়েন করে ফেলো। আমি ভালো আছি, তোমরা আশা করি ভালো আছো। আজকে আমাদের চ্যাপ্টার 2 এর আরেকটা ক্লাস। আমরা ক্লাসটা তাহলে শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। কেউ কি বলতে পারবেন? কি বলতে পারবো ভাইয়া? ফাইন। একজন কোশ্চেন করছো, কেউ কি বলতে পারবেন রেজাউল ভাইয়ের ক্লাসটা কি হয়েছিল? আসলে আমি জানি না, তোমাদের ফ্রেন্ডরা কিছু বললে বলতে পারবে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখো স্ক্রিনটা দেখা যায় কিনা, এবং আমাকেও দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানায়, কারণ আমি আমার নিজেকে পিন করে রেখেছি। রিমুভ পিন। কেউ কি আছো, বা আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? আই থিঙ্ক যে আমাকে দেখা যাচ্ছে না। রিপ্লেস পিন করে দিলাম। এবার যদি দেখি দেখা যায় কিনা। একজন লাইভে আসলে এই সমস্যাটা হয়। আমি যদি একা লাইভে থাকি তখন দেখা যায়, আর দু একজন যদি আমার সাথে জুমে থাকে তখন আবার জিনিসটা সহজ হয়ে যায়।
কেউ যদি জুমে জয়েন করতে চাও জুমে জয়েন করতে পারো। কেউ কি আমার সাথে জুমে জয়েন করতে চাও? কেউ আমার সাথে জুমে জয়েন করতে চাইলে বলো, আমি একটু তোমাদের লিঙ্কটা দিয়ে দিই যাতে তোমরা আমার সাথে জুমে জয়েন করতে পারো। আর জুমে কয়েকজন জয়েন করলে, আচ্ছা আমি জুমের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তো কেউ যদি জুমে জয়েন করতে চাও তাহলে একটু জয়েন করে ফেলো, যাতে আমার স্ক্রিনটা আমি অ্যাটলিস্ট দেখাতে পারি। দুটো আমার আইডি তো, কন্ট্রিবিউটর থাকলে যেটা হয় যে লাগবে না, মানে একজন আমার লাগবে, একজন আমার লাগবে যে হচ্ছে জুমে জয়েন করো। একজন জুমে জয়েন করলেও হবে, কোনো সমস্যা নেই, যাতে আমি আমার স্ক্রিনটা বা আমাকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না সেটা যাতে আমি তোমাদের দেখাতে পারি, ওইটার জন্য। হ্যাঁ, আর কোনো কারণ নাই। আচ্ছা, একজন চলে আসছে, সবার দরকার নেই, হ্যাঁ সমস্যা নেই, একজন দুজন আসলেই হবে, যাতে আমি আমার নিজেকে তোমাদের মাঝখানে দেখাই দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আই থিঙ্ক যারা জয়েন করছো করে তো ফেলছোই। আর একটু দাঁড়াও, স্টপ করে নিই, আমার নিজেকে স্পটলাইট করে দিই, কন্টিনিউ লেটার। এবার স্ক্রিনটা শেয়ার করলে সুন্দর মতো আসবে। আচ্ছা, এখন আমাকে দেখতে পাওয়ার কথা তোমাদের সবার, আমাকেও দেখতে পাবা, আমার স্ক্রিনটাও আই থিঙ্ক এখন দেখতে পাবো। এই জন্য আসলে দু একজন জুমে লাগে। আচ্ছা, জুমে যারা আছে তারা তো আছোই, ফাইন। সো আমরা গত ক্লাসগুলোতে মেইনলি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড দেখতেছিলাম, যে ডেটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিভাবে যায়, কোন মোডে যাচ্ছে সেটা তুমি চাইলে বের করতে পারো। সোর্স এবং রিসিভার থেকে যে ডেটা যাবে সেটা দিকের উপর ডিপেন্ড করে আমরা কোন দিক থেকে কোন দিকে ডেটা যাচ্ছে সেটার উপর বেস করে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম ডেটা ট্রান্সমিশন মোডকে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আহ সিমপ্লেক্স ছিল, হাফ ডুপ্লেক্স ছিল, ফুল ডুপ্লেক্স ছিল। তারপর সেখান থেকে আমরা বলেছিলাম সিমপ্লেক্সটা হচ্ছে জাস্ট ডেটা ফ্লো করবে জাস্ট ওয়ান ডিরেকশন, হয়তো সেন্ডার থেকে রিসিভারে অথবা রিসিভার থেকে সেন্ডার। হাফ ডুপ্লেক্সের ডেটা দুই দিকে যেতে পারবে কিন্তু সেম টাইমে যেতে পারবে না, ফুল ডুপ্লেক্সের ডেটা দুই দিক থেকেই সেম টাইমে আসা যাওয়া করতে পারবে। এক্সাম্পল দেখেছিলাম টিভি, রেডিও, কিবোর্ড থেকে পিসি, এগুলো আমরা বলেছিলাম যে এগুলো হচ্ছে সিমপ্লেক্স কমিউনিকেশন। তারপর ওয়াকি টকি হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। টেলিফোন হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। তারপর রিসিভার কয়টা এবং কে আগে রিসিভ করবে ডেটা, রিসিভার কয়টা সেটার উপর বেস করে আমরা তিন ভাগে ভাগ করতেছিলাম আবার ডেটা ট্রান্সমিশন মোডকে: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। শুধু তিনটা না, আরো একটা ভাগ, আরো দুইটা ভাগ আছে, সেটা আমরা দেখবো। আরো দুইটা স্পেশাল মোড আছে যেটা এখন অনেক বেশি জনপ্রিয় হচ্ছে, যেগুলোকে বলা হয় এনিকাস্ট এবং জিওকাস্ট, ওইটাও দেখবো। মেইনলি প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: ইউনিকাস্ট, ওয়ান টু ওয়ান, যেটা একজনের থেকে একজনের কাছেই যাবে, এবং এক্ষেত্রে সেটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স হতে পারে। যেটা একজন থেকে একজনের কাছে যাবে এবং সেটা হয়তো শুধু যেতে পারে অথবা শুধু আসতে পারে, অথবা যাওয়া আসা দুইটাই হতে পারে, অথবা যখন একটা যাবে তখন একটা বন্ধ থাকতে পারে, আবার যখন একটা আসবে তখন একটা বন্ধ থাকতে পারে, এরকম হতে পারে। তো এই ওয়ান টু ওয়ান ইউনিকাস্ট মানে হচ্ছে ইউনিক, মানে এক, এরকম কিছু বোঝায়, এক বোধক কিছু। তাহলে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনকে আমরা বলতে পারি ইউনিকাস্ট কমিউনিকেশন। সেক্ষেত্রে ওয়েব ব্রাউজার, এফটিপি, এইচটিটিপি এগুলো হচ্ছে এক্সাম্পল। ব্রডকাস্ট মানে হচ্ছে সবার কাছে ছড়িয়ে যাবে, বা ওয়ান টু অল, টিভি, রেডিও, এটা এটা শুধুমাত্র সিমপ্লেক্স হতে পারে। মাল্টিকাস্ট হচ্ছে ওয়ান টু এন,
এক্ষেত্রে এটা হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স দুটোই হতে পারে, এবং এখানে সিলেক্টিভ কিছু রিসিভারই ডেটা রিসিভ করতে পারবে। আর এটা এক্সাম্পল হতে পারে, আমরা গ্রুপ কল, মেসেঞ্জারে গ্রুপ তৈরি করি, আমরা অডিও ভিডিও কনফারেন্সিং এ বা অডিও ভিডিও কলে কথা বলি, গ্রুপ কল করি, এই জিনিসগুলোকে আমরা বলতে পারি হচ্ছে মাল্টিকাস্ট। তাহলে ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটার উপর বেস করে বা ডেটা ডিরেকশনের উপর বেস করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর আমাদের রিসিভার কয়জন সেটার উপর বেস করে আমাদের ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এছাড়া আর দুইটা কাস্টিং সিস্টেম আছে, যেটাকে বলা হয় এনিক্যাস্ট, এনিক্যাস্ট বা এনিকাস্ট, একটা হচ্ছে জিওক্যাস্ট। দুটো নাম শুনে বুঝতে পারছো, জিওর সাথে ভূমি রিলেটেড ব্যাপার স্যাপার, বা জিও মানে পৃথিবী রিলেটেড, হ্যাঁ, পৃথিবীর অবস্থান রিলেটেড ব্যাপার স্যাপার হয়তো এটার সাথে রিলেটেড, এবং এনি ক্যাস্ট হয়তো যে কোনো একটা ডিভাইস, বা যে কোনো, এনি মানে তো যে কোনো একটা ডিভাইসের সাথে কমিউনিকেশন, এরকম কোন একটা মিডিয়াম বোঝানো হচ্ছে। তাহলে এনিক্যাস্ট কি? এনিক্যাস্ট হচ্ছে এমন একটা আমাদের ট্রান্সমিশন মোড, যে ট্রান্সমিশন মোডে যে ট্রান্সমিশন মোডে আমার এটাকে বলা হয় এনিক্যাস্টকে, এটা এভাবে বলতে পারো যে 1 to 1 ছিল, 1 to all ছিল, 1 to n ছিল। এনিক্যাস্টকে কি বলা হয়? এনিক্যাস্টকে বলা হয় 1 to 1 by n। এটাকে বলা হয় 1 to 1 divided by n। এটা মানে কি? এটা 1 to 1 ছিল একজনের সাথে একজনের কমিউনিকেশন, 1 to all ছিল একজনের সাথে সবার কমিউনিকেশন, আর 1 to n ছিল একজনের সাথে n সংখ্যক মানুষের কমিউনিকেশন। আর এনিক্যাস্ট হচ্ছে এমন একটা কমিউনিকেশন, যে কমিউনিকেশনে একটা ডিভাইস অন্য আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করবে, কিন্তু ডিভাইডেড বাই n, মানে n সংখ্যক ডিভাইসের মধ্যে সে একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করবে। আবার পার্থক্যটা খেয়াল করে বসো, মাল্টিকাস্ট ছিল 1 to n, n সংখ্যক মানুষের সাথে, প্রত্যেকের সাথে কমিউনিকেট করবে, n সংখ্যক ডিভাইস আছে। মাল্টিকাস্ট মানে হচ্ছে যেখানে একটা ডিভাইস ছিল, এখানে আর ডিভাইস থাকবে, সে হয়তো প্রথম ডিভাইসের সাথে, আর দ্বিতীয় দ্বিতীয় ডিভাইসের সাথে, আর চতুর্থ ডিভাইসের সাথে সে কমিউনিকেট করবে। এটা ছিল মাল্টিকাস্ট, 1 to n, সবাই না। আর এনিকাস্ট মানে কি? এনিকাস্ট মানে 1 to 1ও আছে, আবার nও আছে। তার মানে এই ক্ষেত্রে n সংখ্যক ডিভাইস থাকবে, বা ধরো অনেকগুলো ডিভাইস আছে, আর এখানে হচ্ছে আমাদের সেন্ডার। এখানে কানেকশনটা হবে মাত্র একটা, হয়তো এটার সাথে, নয়তো এটার সাথে, নয়তো এটার সাথে, কিন্তু এবার পার্থক্য হবে তাদের পজিশন, তাদের পজিশনে পার্থক্য হবে, হ্যাঁ, যে একটা কাছে একটা দূরে এরকম হবে। ইউনিকাস্ট হচ্ছে এমন একটা কমিউনিকেশন সিস্টেম যেখানে এন সংখ্যক ডিভাইস থাকে, এন সংখ্যক ডিভাইস থাকে, এবং সেই এন সংখ্যক ডিভাইসের সাথে এট এ টাইমে সে একটা ডিভাইসকে সার্ভিস দেয়, একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করে, অন্য ডিভাইসের সাথে সে কমিউনিকেট করতে পারে না, অন্য ডিভাইসের সাথে তো কমিউনিকেশনটা হয় না। ঠিক আছে, যদি সামহাও এটার সাথে এটা কমিউনিকেশন ফেল হয়, তখন সে দ্বিতীয়টার সাথে কানেকশন স্টাবলিশ করে, অথবা এটা তখন যখন দ্বিতীয়টার সাথে কানেকশন স্টাবলিশ করতে পারে না, তখন তৃতীয়টার সাথে সে কানেকশন স্টাবলিশ করে। এই ক্ষেত্রে কোন রিসিভারটা কাছে আছে সেটা ম্যাটার করে। ধরো এখানে একটা কম্পিউটার, 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 কেউ কাছে আছে কেউ দূরে আছে। যেমন চিন্তা করতে পারো, আমাদের ঢাকাতে ঢাকাতে একটা ডেটা সেন্টার আছে, একটা কম্পিউটার আছে, হ্যাঁ, বা সার্ভার আছে, একটা সার্ভার আছে। এখন যে কম্পিউটারটা ঢাকার পাশে, ধরো টঙ্গীতে আমি আছি, আর ঢাকা থেকে দূরে, টঙ্গী থেকে আরো দূরে হয়তো ধরো নেত্রকোনা, এইদিকে হয়তো চিটাগাং, হ্যাঁ, এদিকে হয়তো সিটিজি চিটাগাং, আরো দূরে হয়তো এই পাশে হয়তো কুমিল্লা বা রংপুর, হ্যাঁ, RANGPUR। তাহলে এই যে ঢাকা থেকে বিভিন্ন দূরত্বে বিভিন্ন কম্পিউটার আছে, কেউ একজন টঙ্গীতে, কেউ একজন নেত্রকোনায়, কেউ হয়তো চিটাগাংয়ে, কেউ হয়তো রংপুরে। সবাই যখন ডেটাটা চাইবে, সার্ভারের কাছে ডেটা চাইবে, বলবে যে আমাকে একটা ডেটা দাও, তখন সার্ভার তো তাকে ডেটা পাঠাইতে হবে, ডেটা পাঠাইতে হবে না? তো সে কাকে ডেটা পাঠাবে?
সে মেইনলি একজনকেই ডেটা পাঠাবে এবং যে কাছে তাকে ডেটা পাঠাবে, ওকে ডেটা পাঠাবে। যদি ওকে ডেটা পাঠাতে না পারে তখন সে কাছে কে আছে, নেত্রকোনা ডেটা পাঠাবে। যদি ওর সাথে ডেটা পাঠাতে না পারে, ও যদি রিসিভ করতে না পারে তখন চিটাগাঙে পাঠাবে। চিটাগাঙে না পাঠাতে পারলে তখন সে রংপুরে পাঠাবে। তার মানে এই যে একাধিক ডিভাইস আছে, একাধিক ডিভাইস যখন একাধিক ডিভাইসের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে সার্ভার, বা ডেটা পাঠানো আদান প্রদান করার চেষ্টা করবে, তখন এনি কাস্টিং সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমে সে কি করে, এন সংখ্যক ডিভাইস থেকে যে কোনো একটা মাত্র ডিভাইসে সে ডেটা পাঠায়। যে কোনো একটা মাত্র ডিভাইসে সে ডেটা পাঠায় এবং কাকে পাঠাবে, যে কাছে থাকবে সে তাকে পাঠাবে আগে, যে কাছে থাকবে তাকে আগে পাঠাবে, যে কাছে থাকবে তাকে ডেটা পাঠাবে। এটা হচ্ছে এনিক্যাস্ট কমিউনিকেশন মোডের বেসিক থিওরিটা। এনিক্যাস্ট হচ্ছে এমন একটা কমিউনিকেশন সিস্টেম যে কমিউনিকেশন সিস্টেমে কি করা হয়, একজনের সাথে একজনই কমিউনিকেট করে এন সংখ্যক ডিভাইসের মধ্যে। কোন ডিভাইসটা প্রায়োরিটি পায়, যে ডিভাইসটা কাছে আছে সেটা প্রায়োরিটি পায়। ঠিক আছে, যেমন আরো বেশ কিছু এক্সাম্পল তুমি চিন্তা করতে পারো। হ্যাঁ, ধরো আমরা যখন গুগল লিখে সার্চ করি, তখন গুগলের কোন ডেটা সেন্টারে বা কোন সার্ভার থেকে আমরা ডেটা পাই বলতে পারো কেউ? গুগলে কিন্তু অনেকগুলো ডেটা সেন্টার আছে, তোমরা জানো। আমি যদি সার্চ করি গুগল ডেটা সেন্টার্স, তুমি দেখবা যে গুগলের অনেকগুলো ডেটা সেন্টার আছে, অনেকগুলো ডেটা সেন্টার আছে। দেখো অনেকগুলো ডেটা সেন্টার আছে। সবচেয়ে কাছে ডেটা সেন্টারটা কোনটা, কোথায় আছে বাংলাদেশের থেকে? সেটা হচ্ছে সিঙ্গাপুরে। সবচেয়ে কাছে ডেটা সেন্টারটা হচ্ছে সিঙ্গাপুরে আছে। দেখো এই যেখানে আরো অনেকগুলো আশেপাশে ডেটা সেন্টার আছে, সবচেয়ে কাছে ডেটা সেন্টারটা হচ্ছে সিঙ্গাপুরে। তাহলে যখন তুমি কোনো ডেটা চাও, যখন তুমি কোনো ডেটা গুগলের কাছ থেকে চাও, তখন গুগল কি করবে, তোমার আশেপাশে সবচেয়ে কাছে কোন ডেটা সেন্টারটা আছে সেখান থেকে তোমাকে ডেটা পাঠাবে। ঠিক আছে, তোমার সবচেয়ে কাছে হচ্ছে সিঙ্গাপুর, তাহলে সিঙ্গাপুর থেকে তোমাকে ডেটা পাঠাবে। যদি তোমাকে সিঙ্গাপুর থেকে ডেটা না পাঠাতে পারে, তখন তোমাকে এখানে যে আছে সিঙ্গাপুরের পাশে যেখানে যে ডেটা সেন্টারটা আছে, এটা কোথায়, সেখান থেকে তোমাকে তাইওয়ান, তখন সে হয়তো তোমাকে তাইওয়ান থেকে ডেটা পাঠাবে। সো এটা হচ্ছে এনিক্যাস্টের একটা কমিউনিকেশন সিস্টেমের একটা এক্সাম্পল। যে এনক্যাস্ট সিস্টেমটা কি। এখন শুধু তুমি তো চাও না, অনেকেই চায়, অনেকেই ডেটা চায়। তখন সে কি করবে, যে কাছে আছে তাকে ডেটা আগে পাঠাবে। বুঝতে পারছো? তাহলে এরকম যে এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে ফাস্টার, মানে কানেকশনটা অনেক ফাস্টার করা যায়। যে তুমি যদি ধরো এখানে বসে আমেরিকার কোনো গুগল ডেটা সেন্টারে অ্যাক্সেস করতে চাও, ওর সাথে যোগাযোগ করতে চাও, তোমাকে কিন্তু অনেক দূরে গিয়ে ডেটা আনতে হবে, সময় লাগবে। বাট ওই সেম ডেটাটাই যদি তোমার কাছে কোথাও থাকে, সিঙ্গাপুরে কোথাও থাকে, বা ইন্ডিয়াতেই যদি কোথাও থাকে সেই ডেটাটা, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে না সেই ডেটাটাকে অ্যাক্সেস করা? ওইটাই বোঝানো হচ্ছে। তাহলে এনিক্যাস্ট হচ্ছে একটা বিশেষ ধরনের ইউনিক্যাস্টিং সিস্টেম, ইউনিক্যাস্টিং সিস্টেম। এবং এখানে তোমার একটা ডিভাইসের সাথে একটা ডিভাইসই কমিউনিকেট করে, একটা ডিভাইসের সাথে একটা ডিভাইসই কমিউনিকেট করে। এবং এই ক্ষেত্রে যে কাছে আছে এটাকে বলা হয় টপোলজিক্যাল বা টপোগ্রাফিক্যাল অর্ডার। গ্রাফিক্যাল মানে বলতে ওই যে তোমার পজিশন, অবস্থান, তোমার অবস্থানের উপর বেস করে প্রাপককে ডেটা পাঠানো হয়। যে কাছে আছে সে আগে ডেটা গ্রহণ করবে। ঠিক আছে, আই থিঙ্ক এনিকাস্টিং সিস্টেমটা বুঝতে পারছো। সেটা কথা যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে, ডেটা পাঠাতে হবে তো সবাইকেই, বাট কাকে ডেটা পাঠাবে, যে কাছে আছে তাকে ডেটা পাঠাবে। ওকে, এটাকে বলা হয় 1 to n ওভার n বা বাই n, 1 to 1 by n। ঠিক আছে, 1 to 1 by n মোড। ফাইন। এরপর আমাদের এই কমিউনিকেশনটাও সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স যে কোনো কিছু হতে পারে। এনিক্যাস্টও সিমপ্লেক্স হতে পারে, হাফ ডুপ্লেক্স হতে পারে, ফুল ডুপ্লেক্স হতে পারে। ঠিক আছে, এটা যে কোনো ডুপ্লেক্সিং সিস্টেম হতে পারে। আর জিওক্যাস্ট,
জিওকাস্টের ব্যাপারটা কি? জিওকাস্ট নাম শুনে বুঝতে হচ্ছে এখানেও হয়তো পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করে কিছু জিনিস বলা। তো জিওকাস্ট হচ্ছে এমন একটা মাল্টিকাস্ট মোড সিস্টেম, যেখানে যেখানে একটা মাল্টিকাস্ট, এটা প্রথমে বলে দিচ্ছে, এটা হচ্ছে একটা মাল্টিকাস্ট সিস্টেম, যেখানে তোমার রাউটার গুলো বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে সেট করা থাকে। যেমন তুমি যদি এখন ফেসবুকে অ্যাড দিতে চাও, তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না। ফেসবুকে যখন তুমি কোনো অ্যাড দিতে যাবা, তখন তুমি কিন্তু চাইলে সেট করতে পারবা যে তোমার এই অ্যাডভার্টাইজটা, সেটা কি শুধু ঢাকার মধ্যেই থাকবে, ঢাকার মানুষজনকে দেখাতে চাও, নাকি পুরো বাংলাদেশের মানুষকে দেখাতে চাও, নাকি বাংলাদেশ সহ ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এই এরিয়াতে দেখাতে চাও, এটা কিন্তু তোমার সেট করা যায় চাইলে। এই সেটিং ব্যাপারটা কিভাবে সম্ভব হয়েছে? জিও ক্যাস্টিং এর মাধ্যমে সম্ভব হয়েছে। যখনই তুমি কি করো, কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াতে কমিউনিকেট করতে চাও, জিওগ্রাফিক্যাল তুমি চিন্তা করতেছো যে আমার এই ঢাকাতে যতগুলো কম্পিউটার আছে সবার সাথে আমি কমিউনিকেট করবো, তাহলে তোমার এই ঢাকাতে যে সকল রাউটার আছে সেই রাউটার গুলো লাগবে, এবং তুমি চাও ডেটাগুলো শুধু ওই ঢাকার মধ্যেই থাকুক, তাহলে ওই জিওগ্রাফিক্যাল পজিশনেই থাকুক। তাহলে এভাবে তুমি যদি কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াকে টার্গেট করে ডেটা পাঠাতে চাও বা রিসিভ করতে চাও, এটা একটা মাল্টিকাস্টিং সিস্টেম। মাল্টিকাস্টিং তো আমরা শিখেছি, মাল্টিকাস্ট হচ্ছে 1 to n, একজন থেকে n সংখ্যক কম্পিউটারের ডেটা আদান প্রদান করা যাবে। তাহলে সেক্ষেত্রে একজন থেকে n সংখ্যক কম্পিউটারে তুমি ডেটা পাঠাবা, বাট তুমি কমিউনিকেশনটা করতে চাও, তখন সেটাকে বলা হয় জিও ক্যাস্টিং সিস্টেম বা জিও ক্যাস্ট মোড। কথা কি বুঝতে পারছো? জিও ক্যাস্টিং মোডটা কি? কি বুঝতে পারছো তোমরা? এনিক্যাস্ট এবং জিওকাস্টকে কিন্তু মাল্টিকাস্টও বলা হয়, জিওকাস্টকে মাল্টিকাস্টও বলা হয়, মাল্টিকাস্ট বা 1 to n বলতে পারো এটাকে। বাট এটার একটা কন্ডিশন হচ্ছে, এটা জিওগ্রাফিক্যাল পজিশনের উপর বেস করে তুমি কমিউনিকেশনটা করবে। মাল্টিকাস্ট এবং জিওকাস্টের মধ্যে পার্থক্য কি? জিওকাস্ট হতে পারে কোন একটা নির্দিষ্ট এরিয়া, ঢাকা, তুমি তোমার কম্পিউটার থেকে n সংখ্যক ঢাকায় অবস্থিত n সংখ্যক কম্পিউটারের সাথে যোগাযোগ করছো, সেটা হচ্ছে জিওকাস্ট। আর মাল্টিকাস্ট কি ভাইয়া? মাল্টিকাস্ট হচ্ছে তুমি ঢাকায় বসে, শুধু ঢাকা না, পৃথিবীর যে কোনো প্রান্তের n সংখ্যক কম্পিউটারের সাথে যোগাযোগ করছো। সো ফার আমরা কি করলাম, এগুলো কি তোমরা অনেক গুলাই ফেলতেছো আমার মনে হয়। গুলাই ফেলার কোনো কারণ নেই, বেশ কয়েকটা টার্ম পড়েছি, কিছুই না। প্রথমত সিমপ্লেক্স, হাফ আর ফুল, এগুলো হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্স এই করে দিচ্ছি, সামারি করে দিচ্ছি। ডেটা ট্রান্সমিশন মোড ডিপেন্ডিং অন ডিরেকশন বা ডিরেকশনের উপর বেস করে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ডেটা ডিরেকশনের উপর বেস করে। এরপর পড়লাম ভাইয়া ইউনিক্যাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এটা কি? ইউনিকাস্ট হচ্ছে তোমরা জানো, এটা হচ্ছে 1 to 1, ব্রডকাস্ট হচ্ছে 1 to all, মাল্টিকাস্ট হচ্ছে 1 to n। এটা হচ্ছে রিসিভারের সংখ্যার উপর বেস করে, রিসিভারের সংখ্যার উপর বেস করে ডেটা ট্রান্সমিশন মোড। আরেকটা দেখলাম এনিক্যাস্ট, এনিক্যাস্ট আর জিওক্যাস্ট। এই দুটো কি? এনিক্যাস্ট হচ্ছে 1 to 1 /n, n সংখ্যক ডিভাইসের মধ্যে যে কোনো একটা। এক্ষেত্রে কে প্রায়োরিটি পাবে? এক্ষেত্রে প্রায়োরিটি পাবে, মোবাইল নিয়ে যাও। এক্ষেত্রে কে প্রায়োরিটি পাবে? এক্ষেত্রে প্রায়োরিটি পাবে হচ্ছে কে? পজিশন, রিসিভার কে কাছে আছে, যেটা যে রিসিভ করবে, রিসিভারের ডিস্টেন্স ম্যাটার করবে।
আর জিওকাস্ট কি? জিওকাস্ট হচ্ছে 1 to n, এবং এটা হচ্ছে আমাদের কি কিসের প্রায়োরিটি পাবে? এটা পজিশনটা প্রায়োরিটি পাবে, যে অবস্থান কে কোথায় আছে, জিওগ্রাফিক্যাল পজিশন। এই সবগুলোই হচ্ছে এক একটা ডেটা ট্রান্সমিশন মোড, মানে কোন ভাবে যেটা যাচ্ছে আসতেছে এগুলো বুঝছে। এগুলোর মাঝখানে ইন বিটুইন পার্থক্য আসতে পারে, এগুলোর মাঝখানে কোনটা সহজ কোনটা বেশি ইজিয়ার, বা কোনটাতে কি কি সুবিধা অসুবিধা আছে, এই জিনিসগুলো আসতে পারে। এই জিনিসগুলো দিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে। এখন যদি কারো কোনো মানে প্রশ্ন থাকে, ফোন নিয়ে যাও, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে বলো, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি ভাইয়া দেওয়ার চেষ্টা করবো। ফাইন। সো সার্ভার জিনিসটা কি এখনো বুঝলাম না, সার্ভার কি একা 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 কাজ করে? সার্ভার জিনিসটা বোঝো নাই মোহাম্মদ সারাফি? তোমার কম্পিউটারটা হচ্ছে একটা সার্ভার, বুঝতে পারছো? এক একটা কম্পিউটার হচ্ছে এক একটা সার্ভার। যেমন তোমাদের এইচটিএমএল ডিজাইন করা শিখাইছি না, এইচটিএমএল ফাইল লেখা শিখাইছি না, আমার কম্পিউটারে তো একটা এইচটিএমএল ফাইল লেখা আছে। তোমাদের প্র্যাকটিসের সময় এইচটিএমএল ফাইল লিখছিলাম না? এখন আমার কম্পিউটারের ফাইলটা তুমি কি ওপেন করতে পারবা? আমি যে ওয়েবসাইটে বানাইছি সেটা কি তুমি দেখতে পারবা তোমার কম্পিউটার থেকে? প্রথমত কথা হচ্ছে পারবা, যদি আমি অ্যাক্সেস দিয়ে দিই। আমি যদি তোমাকে পারমিশন দিই তুমি আমার কম্পিউটারের এই ফাইলটা ওপেন করতে পারবে, ওয়েব ব্রাউজারটা ওপেন করতে পারবে। কিন্তু আমি কি তোমার জন্য সবসময় আমার কম্পিউটার, আমার তো কম্পিউটার অন থাকতে হবে, তাহলে তো আমার কম্পিউটারে তুমি ঢুকতে পারবা। তো আমার কম্পিউটারকে সবসময় অন রাখা সম্ভব? সম্ভব না। তাহলে আমি যদি এমন একটা পাওয়ারফুল কম্পিউটারে আমার এই ফাইলগুলো রেখে দেই যেখান থেকে তুমি সবসময় অ্যাক্সেস করতে পারবা, যে কম্পিউটারটা সবসময় অন থাকে, সেটাকেই বলা হয় সার্ভার। কিছুই, সার্ভার মানে একটা শক্তিশালী কম্পিউটার যেখানে অনেকগুলো ফাইল রাখা আছে এবং সেই কম্পিউটারটা সারাক্ষণ অন থাকে, যাতে দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ ওই সার্ভার থেকে ডেটাগুলো নিতে পারে। ক্লিয়ার হয়েছে? ইউটিউবের ভিডিওগুলো সারা দুনিয়ার মানুষ যে কোনো জায়গায় বসে যে যখন তখন দেখতে পায়। ইউটিউবের ভিডিওগুলো কোনো সার্ভারে রাখা আছে, বুঝতে পারছো? একটা কম্পিউটার রাখা আছে, শক্তিশালী কম্পিউটারে রাখা আছে, যে কম্পিউটারটা সারাক্ষণ চলে। এটা অনেক সারাক্ষণ চলবে, তো 24 ঘন্টা চলবে, এবং এখানে অনেক ট্রাফিক আসবে, মানে অনেক রিকোয়েস্ট আসবে যে আমি ভিডিও দেখতে চাই, আমি এই ফাইলটা দেখতে চাই, আমি এটা চাই, আমি ওটা চাই। ওই ট্রাফিকটা কন্ট্রোল করার জন্য এবং সারাক্ষণ অন রাখার জন্য সার্ভার গুলো একটু দামি, সেটাকে মেনটেনেন্স কস্ট আছে, টেম্পারেচার আন্ডার সার্টেন টেম্পারেচার নিচে রাখতে হয়, ওইটার কোনো সমস্যা হলে টেকনিশিয়ান রাখতে হয়, বুঝছো? তাহলে সার্ভার কিছুই, সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার। তোমাদের এখানে বেশ কিছু পার্থক্য গুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবো। এখন আমরা ডেটা কমিউনিকেশন মিডিয়াম নিয়ে আলোচনা করব। ডেটা কমিউনিকেশন মিডিয়াম নিয়ে আলোচনা করব। ডেটা কত ভাবে কমিউনিকেট, মানে কমিউনিকেশন কত ভাবে আদান প্রদান হতে পারে। তো এই মিডিয়াম গুলাকে মেনলি দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটাকে বলা হচ্ছে ওয়্যারলেস, একটাকে বলা হচ্ছে ওয়ায়ার্ড। একটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন, যেখানে তার ছাড়া কমিউনিকেশন হবে, আবার আরেকটা কমিউনিকেশনকে বলা হয় ওয়ায়ার্ড। ওয়ায়ার্ড কমিউনিকেশন মানে তার দিয়ে কমিউনিকেশন হবে। দুই ধরনের কমিউনিকেশন সম্ভব। ওয়ায়ার্ড কমিউনিকেশনকে আবার অনেক ভাগে ভাগ করা হচ্ছে। মেইনলি এটাকে ভাগ করা হচ্ছে প্রথমত টেলিফোন কেবল, টেলিফোন কেবল দিয়ে সবাই টেলিফোন করছো আমরা জানি। তারপর আরেক ধরনের হতে পারে কো এক্সিয়াল কেবল, কেবল কো এক্সিয়াল কেবল বলা হয় এটাকে, মানে হচ্ছে ডিশের তার, ডিশের তার হচ্ছে কো এক্সিয়াল কেবল, হ্যাঁ ডিশের তার হচ্ছে কো এক্সিয়াল কেবল। তারপর টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, এটা কেমন কেবল? এটা হচ্ছে প্যাচানো থাকে, টুইস্ট করা থাকে, পেঁচানো পেঁচানো পেঁচানো, তার দেখছো কয়েকটা পেঁচানো কিছু তার, সেগুলোকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। আর এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল।
ফাইবার অপটিক কেবল। তোমরা অনেকেই হয়তো বাসায় এখন ফাইবার অপটিক কেবল দিয়ে ইন্টারনেট চালাও। ব্রডব্যান্ডের লাইন হচ্ছে তোমাদের ফাইবার অপটিক কেবল দিয়ে তৈরি করা, এবং ফাইবার অপটিক কেবল আগেও তোমরা 9-10 অনেক কিছু শুনে আসছো। ওয়্যারলেস কমিউনিকেশনও আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। ওয়্যারলেস কমিউনিকেশনকে মেইনলি এখানে কতগুলো ওয়েভের ফ্রিকোয়েন্সি আকারে ভাগ করে দেওয়া হচ্ছে, বুঝতে পারছো? ওয়্যারলেস ফ্রিকোয়েন্সির উপর বেস করে তাদেরকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। ওয়্যারলেস মানে কি? তার ছাড়া। এখন তার ছাড়া তো রেডিও তরঙ্গ হতে পারে, রেডিও ওয়েভ, সেটা হচ্ছে 3 হার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। 3 হার্টজ থেকে 3 থেকে বা 3 হার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি, যেটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়াম, যেখানে আমরা শুধু রেডিও শুনতে পারি। এই যে 98.4 FM। আচ্ছা, আর তোমরা তো AM FM শুনছো, রেডিওর কথা হঠাৎ করে মনে পড়ে গেল। রেডিওর নামে তোমরা কখনো কখনো AM রেডিও শুনছো, কখনো কখনো FM রেডিও শুনছো। এই দুটার পার্থক্য বলতে পারবা? এটা কোথায় শুনেছো কিনা আমাকে একটু বলো তো কেউ। AM রেডিও এবং FM রেডিও, এটা কখনো তোমরা কখনো কোথাও শুনেছো কিনা একটু যদি আমাকে বলো। দেখি তোমরা শুনেছো কিনা। নাম তো পারবে, নাম তো পারবে। AM এবং FM এর নামের যে পার্থক্য সেটা তোমরা এমনি পারবে। সার্ভার জিনিসটা বুঝেছো? FM শুনেছি, AM শুনি নাই। লেট। আচ্ছা, FM শুনেছি। সামিরা সেবা বলছো লেট। 88.0 FM। 88.0 FM। আচ্ছা, AM শুনি নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে শোনো নাই। আচ্ছা, FM শুনছি ভাই, হ্যাঁ। নর্মালি তোমরা মানে সবাই তো আধুনিক যুগের ছাত্র, মানে ছেলে পেলে বা মেয়ে, তোমরা হচ্ছে এফএমই শুনবা। এফএমই শুনবা। এফএমটা মানে হচ্ছে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর এএমটাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন। এখন ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড, এটা কি বোঝো নাকি এটা বুঝো না আমাকে একটু বলো। ফ্রিকোয়েন্সি কি আর অ্যামপ্লিটিউড কি, এটা কি বোঝো? ফ্রিকোয়েন্সি কি আর অ্যামপ্লিটিউড কি, এটা কি বোঝো? হ্যাঁ, ভূত এফএম। আমি অনেক শুনতাম ভূত এফএম শুনতাম। তারপর আরেকটা ছিল কুয়াশা, শনিবার হতো, 90.4 FM মেবি। কুয়াশা শুনতাম। তারপরে আরেকটা ছিল আহ সত্যিকারের একটা ঘটনা, যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ঘটনা বলতো, বিভিন্ন ভৌতিক জায়গায় গিয়ে গিয়ে রাতে ওখান থেকে আহ ই করতো। ডর, ডর, হ্যাঁ ডর ছিল। ডর শুনতাম, ভূত এফএম শুনতাম, কুয়াশা শুনতাম। আর জীবনের গল্প একটা ই ছিল, প্রোগ্রাম ছিল, সেটাও আমি শুনতাম। এই কয়েকটা প্রোগ্রাম মাঝে মাঝে মাঝখানে খুব বেশি শোনা হয়েছিল, শোনা হয়তো আর কি। প্রতিদিন রাতের বেলা শুনতাম। ছোট্ট একটা ফোন ছিল, ফিচার ফোন। ফিচার ফোনে ইয়ারফোন লাগাই তার দিয়ে শুনতাম। তখন স্মার্টফোন ছিল না। তো যাই হোক, ভালোই লাগতো তখন। এখন আচ্ছা, তোমরা এমও জানো না, মানে অ্যামপ্লিটিউড কি সেটাও জানো না, ফ্রিকোয়েন্সি কি সেটাও জানো না। আচ্ছা, না জানলে আর বলবো, আমি বলবো না। না জানলে আমি বলবো না। আপাতত জাস্ট তাহলে বলে রাখি, মানে রেডিও 2 রকম হয়, এফএম রেডিও, এএম রেডিও। তুমি একটু সার্চ করো তাহলে পাবা। গুগলে গিয়ে যদি সার্চ করো এএম রেডিও পাবা। বা এফএম এর পাশে তোমরা যখন এফএম রেডিও দেখছো, এফএম রেডিও, এএম রেডিও, তোমরা যদি রেডিও দেখে থাকো দেখবা এএম রেডিও। এই রেডিও গুলো যেটা হয়, যে দুইটাই ফ্রিকোয়েন্সি থাকে। এই যে ছবিটা দেখো, এখানে দেখো,
এই ছবিটার মধ্যে এফএম ও লেখা আছে, এএম ও লেখা আছে। ছবিটা দেখতে পাচ্ছ কিনা জানি না, জুম করি, জুম তো হচ্ছে না। এটা এখানে এফএম নামে একটা লাইন আছে, আবার এএম নামে একটা লাইন আছে। তুমি চাইলে এফএম এএম দুই লাইনেই রেডিও চালাতে পারো, বুঝতে পারছো? তো এএমটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, মানে অ্যামপ্লিটিউড বাড়ায় কমায় সিগন্যাল পাঠানো হয়। আর এফএমটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ায় কমায় পাঠানো হয়। এফএমটা অনেক মানে আধুনিক, এফএমটা আধুনিক, কিন্তু এফএম একটা সমস্যা আছে। এফএম এর সমস্যা হচ্ছে তোমার যদি হয়ে যায়, তোমার ব্যারিয়ার থাকে, দেয়াল টেয়াল থাকে, তখন এফএমটা ভালো করে শোনা যায় না। তোমরা দেখবা দেয়াল টেয়াল থাকলে বা বেশি দেয়াল টেয়াল থাকলে এফএম এ ঝামেলা হয়, এফএম রেডিওতে শুনতে গেলে ঝামেলা হয়। কিন্তু যদি তোমার দেয়াল টেয়াল থাকেও, এএম রেডিওতে সেই সমস্যাটা হয় না। এএম রেডিওটা হচ্ছে দেয়াল টেয়াল বা বাধাকে অতিক্রম করতে পারে সহজে, কিন্তু এফএম যেটা, সেটা বাধাকে অতিক্রম করতে পারে না। বুঝতে পারছো? যেমন তুমি ঢাকা থেকে একটা রেডিও সিগন্যাল পাঠাচ্ছ, এখন মাঝখানে তো অনেক কিছু, অনেক দেয়াল থাকে, অনেক বিল্ডিং থাকে, অনেক কিছু থাকে, কিন্তু তারপরও সিগন্যালটা তোমার কাছে আসে। কখনো কখনো সিগন্যাল পাওয়া যায়, কখনো কখনো রেডিও শোনা যায় না। তো এফএম রেডিওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন মেইনলি। এটা হচ্ছে তোমার বাধা থাকলে, দেয়াল টেয়াল থাকলে এটা সিগন্যালটা ক্ষতিগ্রস্ত হয়, সিগন্যালটা বেশি যেতে পারে না। আর এক্ষেত্রে শক্তিও লাগে, এফএম এর শক্তি অনেক বেশি লাগে। এফএম এর ফ্রিকোয়েন্সিটা দেখবা মেগা হার্টজে থাকে। আর এম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, এটা মোটামুটি দেয়াল টেয়াল থাকলে সমস্যা নাই, দেয়াল টেয়াল থাকলেও তোমার কাছে সিগন্যাল চলে আসবে, মাঝখানে বাধা থাকলে সিগন্যালটা তোমার কাছে সুন্দর করে আসবে। এক্ষেত্রে এটার যে ফ্রিকোয়েন্সি এটা কম থাকে, এটার অ্যামপ্লিটিউড বেশি থাকে। মানে সাগরের ঢেউ, ঢেউ চিন্তা করো, পুকুরের ঢেউ আর সাগরের ঢেউ পার্থক্য কি? পুকুরের ঢেউগুলো ছোট ছোট, সাগরের ঢেউগুলো বড় বড়। তাহলে বড় ঢেউ মানে অ্যামপ্লিটিউড বড়, ছোট ঢেউ মানে অ্যামপ্লিটিউড কম। বুঝতে পারছো? আর ফ্রিকোয়েন্সি মানে কতবার, একক সময় কতবার এটা হচ্ছে, কে ঘন কে বেশি। দুইটা দুইটা সিগন্যাল তোমাদের দেখাই, এটা একটা সিগন্যাল আর এটা একটা সিগন্যাল। দুইটা সিগন্যালের মাঝে পার্থক্য কি? প্রথমত এই সিগন্যালের অ্যামপ্লিটিউড কম, এই সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি। দ্বিতীয়ত এই সিগন্যালটা একটা, দুইটা, কম একবার, দুইবার, এবার চারবার কমপ্লিট করে ফেলছে সেম জায়গায়, ওর ফ্রিকোয়েন্সি বেশি। ঠিক আছে? আচ্ছা, আবার চলে আসছি, হঠাৎ করে ছেড়ে দিল নেটটা। তবে যেটা বলছিলাম যে এই ওয়্যারলেস কমিউনিকেশনটাকে আমরা মেইনলি তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় রেডিও ওয়েভ, যেটা খুব কম ফ্রিকোয়েন্সি, আস্তে আস্তে যত বড় ফ্রিকোয়েন্সি হবে আমার ওইটার ক্লাসিফিকেশন আমি ওইভাবে করবো। যেমন রেডিও থেকে যে ঘন বা পাওয়ারফুল যে আমাদের এটা আছে, সিগন্যালটা আছে, রেডিও থেকে পাওয়ারফুল যে সিগন্যাল, সেটাকে বলা হয় মাইক্রোওয়েভ তরঙ্গ, সেটাকে বলা হয় মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ তরঙ্গ। এবং এটার যে পাওয়ার, এটার যে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। আর আরেক ধরনের তরঙ্গ আছে যেটাকে বলা হয় ইনফ্রারেড, ইনফ্রারেড ইনফ্রারেড সিগন্যাল, যেটা হচ্ছে 1 থেকে 10 টেরাহার্টজ, 1 থেকে 100 টেরাহার্টজ, টি হার্টজ। সো এটা এত ক্লাসিফিকেশন, এত ডিটেলসে জানা লাগবে না, বাট তোমাকে জানতে হবে যে কয়টা কয়টা মানে কয়টা ভাগ করা হয়েছে। তো ওয়াইড কমিউনিকেশনকে আমরা মিডিয়াম চিন্তা করছি, মাধ্যম, মাধ্যম দুই প্রকার, তার সহ তার ছাড়া। তার সহটা হচ্ছে টেলিফোন কেবল,
কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। তার ছাড়া কমিউনিকেশনটা হচ্ছে আমাদের তিন ভাগে ভাগ করা হচ্ছে: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আর হচ্ছে ইনফ্রারেড। প্রত্যেকটার একটা রেঞ্জ আছে, যে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জে কাজ করে। আর এই ক্ষেত্রে আমাদের মাইক্রোওয়েভ তরঙ্গটা, তোমরা যে বাসা বাড়িতে ওয়াইফাই ইউজ করো বা ব্লুটুথ কানেকশন ইউজ করো, এই কানেকশন গুলো কিন্তু কোন রেঞ্জের বলতে পারো? এগুলো তো ওয়্যারলেস, কিন্তু এগুলো কোন রেঞ্জের? এটা কি রেডিও রেঞ্জের, মাইক্রোওয়েভ রেঞ্জের, নাকি ইনফ্রারেড রেঞ্জের? তোমরা বাসা বাড়িতে যে ওয়াইফাই ইউজ করো বা ব্লুটুথ ইউজ করো, এগুলো হচ্ছে মেইনলি মাইক্রোওয়েভ, ঠিক আছে? ব্লুটুথ কানেকশন ইউজ করো না, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। তারপর হচ্ছে আমরা ওয়্যারলেস যে বা ওয়াইফাই যেটা ইউজ করি, সেটা হচ্ছে এক ধরনের মাইক্রোওয়েভ। আর ফাইনালি আমরা ওয়াইম্যাক্স তোমার নাম শোনো নাই? ওয়াইম্যাক্স, এটা হচ্ছে বাংলা লায়ন ওয়াইম্যাক্স। কয়েক বছর আগে পর্যন্ত এক ধরনের ইন্টারনেট বিক্রি হতো, যেটা হচ্ছে মডেম দিয়ে ইউজ করতে হতো। তোমরা জানো সিটিসেল সিটিসেল জুম নামে একটা মডেম বিক্রি হতো, যেটা দিয়ে ইন্টারনেট চালানো যেত। পেন ড্রাইভের মতো বড় করে সিম লাগাইতে হয়, সিমে টাকা ভরে নেট কিনলে ইউএসবি দিয়ে কানেক্ট করলে পিসির সাথে নেট ইউজ করা যেত। তো সিটিসেল ইউজ করতো জুম। আর পরে নতুন একটা টেকনোলজি আসলো, যেটাকে বলা হয়তো ওয়াইম্যাক্স, বাংলা লায়ন ওয়াইম্যাক্স। ওইটার স্পিড ভালো ছিল এবং ওইটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছিল। কিন্তু এখন তোমার ওই ব্রডব্যান্ড কানেকশন কারণে, আর 4G চালু হওয়ার, 5G চালু হওয়ার, 3G চালু হওয়ার কারণে সেই বাংলা লায়ন ওয়াইম্যাক্স এখন আর নাই, এখন সে হারিয়ে গেছে। সো যাই হোক, সেটারও ইতিহাস আছে, সেটা আমরা সামনে পড়বো, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, এগুলোর মাঝখানে পার্থক্য কি। তো এই ওয়াইফাই, ব্লুটুথ এবং ওয়াইম্যাক্স, এগুলো হচ্ছে কি এক একটা ফ্রিকোয়েন্সি, এক একটা রেঞ্জের ফ্রিকোয়েন্সি। এবং এই ফ্রিকোয়েন্সি গুলো অবশ্যই লিমিট আছে, অবশ্যই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি লিমিট আছে। যেমন ব্লুটুথ যে কানেকশন তুমি ইউজ করো, সেটা হচ্ছে 2.4 থেকে 2.45 গিগাহার্টজ। 2.4 থেকে 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ইউজ করে। এখন যদি আরো অ্যাডভান্স, কারণ ব্লুটুথ এখন বাড়ছে, ব্লুটুথ 5 চলতেছে এখন, না? ব্লুটুথ 5 বা 5.2 মেবি চলতেছে। সো এটা রেঞ্জ হচ্ছে 2.4 গিগাহার্টজ থেকে 2.45 গিগাহার্টজ। এখন গিগাহার্টজ বলতে কি বোঝায়, সেটা কি বোঝাবো? বা মেগা হার্টজ বলতে কি বোঝায়, এটা তো বোঝার কথা আসলে। ওয়াইফাই, ওয়াইফাই এরও রেঞ্জ আছে। ওয়াইফাই হচ্ছে আমার 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ রেঞ্জের থাকে ওয়াইফাই, এই রেঞ্জে কাজ করে সিগন্যাল। আর ওয়াইম্যাক্স হচ্ছে 2 থেকে শুরু করে 66 গিগাহার্টজ, এই রেঞ্জে কাজ করে। এগুলো কি? এই যে ভাই 3 লিখলেন, 3 থেকে 300, 300 থেকে 300, 1 থেকে 100, 2.4 থেকে 2.5, এগুলা মানে কি? এগুলা মানে হচ্ছে মেইন, এগুলো তো একটা ফ্রিকোয়েন্সি, রাইট? এগুলো একটা তরঙ্গ, না? এগুলো হচ্ছে একটা তরঙ্গ, ওয়্যারলেস মিডিয়াম। এগুলো হচ্ছে একটা তরঙ্গ। এই তরঙ্গগুলো কিভাবে কাজ করছে? এগুলো হচ্ছে একটা তরঙ্গ। তাহলে এই তরঙ্গগুলো তো সবগুলো সমান না, স্বাভাবিক। দেখছো যেমন এই তরঙ্গটা যতটুকু, এই তরঙ্গটা আরো বেশি ফাস্ট বা আরো বেশি ঘন। আরেকটা তরঙ্গ যদি আঁকি, এই তরঙ্গটা আরো বেশি ঘন, ঠিক না? আরেকটা তরঙ্গ আঁকলাম, এটা আরো ঘন, আরো ঘন। So, এটা ঘন মানে হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি বেশি, এফ বেশি। এটা পাতলা মানে হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি একটু কম। এটা আরো কম, এটা ফ্রিকোয়েন্সি আরো কম। এটা আরো কম, এটা ফ্রিকোয়েন্সি আরো কম। তাহলে এই যে যত বেশি ঘন, একক সময় যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করে, সেটাকে বলে ফ্রিকোয়েন্সি। কোনো কিছুর ফ্রিকোয়েন্সি 2.4 গিগাহার্টজ মানে কি বলো? ফ্রিকোয়েন্সি 2.4 গিগাহার্টজ মানে কি? এটা মানে কি? এটা একটা তরঙ্গ। প্রথমত এটা হচ্ছে একটা তরঙ্গ ভাইয়া। তরঙ্গ মানে এটা একটা ঢেউ, ওয়েভ। এবং এই ঢেউটা দেখতে কেমন?
এই ঢেউটা দেখতে কেমন? গিগাহার্টজ, 2.4 গিগা। গিগা মানে কত? গিগা মানে 10⁹, রাইট? তোমরা পড়ছো না 1 মেগাবাইট, 1 গিগাবাইট, 1 কিলোবাইট? পড়ছো তো? মেগা, কিলো, হেক্টো, এগুলো পড়ছো আই থিঙ্ক। তাহলে 1 গিগা মানে হচ্ছে 10⁹, যতটুকু আমার মনে পড়ে 2 × 10⁹ তার মানে তার মানে প্রতি সেকেন্ডে সে এতগুলো, এটাকে যদি সংখ্যায় লিখতে চাই তাহলে কত আসবে? 24 বা 2.4 দিলে এরপরে 9টা শূন্য, বা 24 দিলে এরপর 4টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ওরে বাবা, কোটির পরে 24 কোটি, 240 কোটি। তার মানে 1 সেকেন্ডে 240 কোটি বার দোলন দেয়, মোরলেস মোরলেস। সো বুঝতেই পারছো 2.4 গিগাহার্জ মানে অনেক পাওয়ারফুল একটা ফ্রিকোয়েন্সি, একটা ওয়েভ, যে ওয়েভটা সেকেন্ডে 1 সেকেন্ডে 240 কোটি বার দোলন দিচ্ছে, মানে এত ফাস্ট সে। তো বুঝতেই পারছো যে 5 গিগাহার্জ কত ফাস্ট হবে, 66 গিগাহার্জ কত ফাস্ট হবে, বা আমার যে ইনফ্রারেড আছে যেটা টেরাহার্জ, সেটা কত ফাস্ট কাজ করবে। গিগা মানে ঠিক লিখছি না? মেগা মানে 10⁶, গিগা মানে 10⁹, যতটুকু আমার মনে পড়ে। মাইক্রোওয়েভের পরেটা কি লিখছে ভাই? মাইক্রোওয়েভের পরেটা লিখছে ইনফ্রারেড, অবলোহিত। ইনফ্রারেড, অবলোহিত। তোমরা আইআর লাইট পড়ছো না? আইআর মানে হচ্ছে ইনফ্রারেড লাইট। টিভি রিমোটের মাথায় যে লাইটটা থাকে, ওটা থেকে যে আলো বের হয় সেটা হচ্ছে ইনফ্রারেড লাইট। গ্যাসের চুলা থেকে, ওটা তো অতি বেগুনি, ওইটা 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 হবে না। ইনফ্রারেড লাইট আর কোথায় আছে? ইনফ্রারেড ক্যামেরা পাওয়া যায়, যেটা দিয়ে রাতের বেলা দেখা যায়, দেখছো না? নাইট ভিশন ক্যামেরা বলা হয় এগুলোকে। তো ওই এটা হচ্ছে ইনফ্রারেড টাইপের বা ইনফ্রারেড রেঞ্জের একটা ফ্রিকোয়েন্সি। তাহলে মূলত এখানে ডেটা কমিউনিকেশন মিডিয়াম বা কোন মাধ্যমে ডেটা যাবে, সেই মাধ্যমগুলোকে ভাগ করা হচ্ছে ওয়্যারলেস মাধ্যম আর ওয়্যার মাধ্যম। ওয়্যার গুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, এগুলো আমরা দেখবো এখনই। ওয়্যারলেস গুলোকে একটু পরে দেখবো, এগুলো ডিটেলস আরো পরে জানবো। আপাতত জাস্ট তোমার ধারণা দিলাম যে 2.4 গিগাহার্টজ মানে কত। এখন বেশ কিছু রাউটার পাওয়া যায় 5 গিগাহার্টজ এর, ডুয়াল ব্যান্ড রাউটার বলা হয়, জানো? তোমাকে কি নাম শুনেছ? ডুয়াল ব্যান্ড রাউটার। বেশ কয়েকটা রাউটার পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, যার দাম বেশি অবভিয়াসলি, যেগুলোকে বলা হয় ডুয়াল ব্যান্ড রাউটার। নর্মালি তোমার বাসায় যে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইটা 2.4 গিগাহার্টজে কাজ করে। এই যে ওয়াইফাই 2.4 গিগাহার্টজে কাজ করে, বুঝছো? সেটার স্পিডও কম নর্মালি যেই তোমার রাউটার গুলো কেনো। বাট তুমি যখন 5 গিগাহার্টজের রাউটার কিনবা, সেটা সেটার স্পিড হবে অনেক বেশি। আমার বাসায় আমি নিজেও কিনেছি, এই বাসায় না, আমার একটা বাসা যেখানে আছে ওই বাসায় আমি ডুয়াল ব্যান্ড রাউটার কিনেছি, ওখানে স্পিডটা অনেক ভালো থাকে, সবসময় ভালো থাকে। সেম ইন্টারনেট কানেকশন দেখবো তুমি, সেম ইন্টারনেট কানেকশন, জাস্ট তোমার রাউটারে ডুয়াল ব্যান্ড মানে 2.4 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ, দুইটা পার্থক্য দেখবে যে তোমার স্পিডের অনেক বেশি পার্থক্য হয়ে গেছে। সো যাদের স্পিড কম মনে হচ্ছে, তারা আজকে একটা ডুয়াল ব্যান্ড রাউটার কিনে ফেলো বা কালকে, তারপর তুমি চেক করো যে তোমার স্পিডটা বাড়ে নাকি কম, দেখবে স্পিডটা অনেক বেশি বেড়ে গেছে। সো ডুয়াল ব্যান্ড রাউটারটা 5 গিগাহার্টজে কাজ করে, বুঝছো? আর তোমরা বাসা বাড়িতে যে নর্মাল রাউটার ইউজ করো, সেগুলো হচ্ছে 2.4 গিগাহার্টজে কাজ করে। একটা রাউটার যদি দেখায়ও দেই, তোমরা কি টিপি লিঙ্কের রাউটার ইউজ করো? টিপি লিঙ্ক রাউটার, ওই যে ইন্টারনেট চালানোর জন্য যে রাউটার গুলো ইউজ করা হয়। তোমরা নর্মালি সবাই ডাবল এন্টিনার এই যে এই ব্ল্যাক কালার এই রাউটারটা সবাই সবচেয়ে বেশি ইউজ করে। এখানে আমি যে রাউটার দিয়ে কাজ করছি সেটাও এই রাউটার, ঠিক আছে? বাট এই রাউটার গুলো 3 এন্টিনার রাউটার গুলো, হ্যাঁ, 3 এন্টিনার রাউটার গুলো, এই যে AC1350, এগুলাকে বলা হয় ডুয়াল। এই যে এগুলা, এই যে AC750, এটা হচ্ছে আমার ওই বাসার রাউটারটা, এটা হচ্ছে ডুয়াল ব্যান্ড রাউটার। এর মধ্যে আমি যদি ডুয়াল ব্যান্ড রাউটার লিখে সার্চ করি,
ব্যান্ড রাউটার, তাহলে এটা দেখায়। এবং এক্ষেত্রে এই ডুয়াল ব্যান্ড রাউটারের পার্থক্যটা একটু বেশি এবং স্পিডটা একটু বেশি। হ্যাঁ, স্পিডটা তুমি অনেক বেশি পাবে। এবং এখানে লেখা থাকবে যে 5 GHz আর হচ্ছে মানে 2.4 GHz আর 5 GHz। এই যে দেখো এখানে লেখা আছে ফ্রিকোয়েন্সি 2.4 GHz অ্যান্ড 5 GHz। সো বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ করলে সেই রাউটারটা তোমাকে বেশি সার্ভিসও দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, অনেক কথাবার্তা বলে ফেলছি, এখন আস্তে আস্তে আমরা সামনে আগে কেবল গুলো নিয়ে যদি আলোচনা করা শুরু করি। আমরা ওয়ার্ড মিডিয়াম নিয়ে এখন কাজ করব বা আলোচনা হবে। তোমাদের কি বোর বোর লাগতেছে? আমাকে একটু বলো তো ভাইয়া, ক্লাসগুলো করাচ্ছি, তোমরা কি বোর হচ্ছ কিনা? ওয়াইফাই কে ওয়াইফ লিখে রাখা আমি, আচ্ছা ঠিক আছে, তুমি ভুল লিখছো, ইনফ্রারেড, ভেরি গুড। টিপি লিংক আছে আমার কাছে, ভেরি গুড। শুনি নাই ভাইয়া, বাংলাদেশে যে নেটের অবস্থা, রাউটার রাউটার ডাস নট ম্যাটার। আচ্ছা, রাউটার ডাজ ম্যাটার, হ্যাঁ রাউটার ডাজ ম্যাটার। একটা ডুয়েল ব্যান্ড রাউটার কিনে ফেলো, তখনই বুঝবা যে আসলে রাউটার কেন ম্যাটার করে। আমার মোবাইলের দিকে বড় ভাই বোনদের দৃষ্টি কোন ফ্রিকোয়েন্সিতে পড়ে? আহ, সেটা একটু বেশি, মানে ওই ফ্রিকোয়েন্সি বের করা সম্ভব না। হুম, বাট বের করতে পারো। তোমার বড় ভাইরা তোমার মোবাইলের দিকে যেই দৃষ্টিতে তাকায়, সেটা অবভিয়াসলি আলো, আলো যেই ফ্রিকোয়েন্সিতে থাকবে সেই ফ্রিকোয়েন্সিতে তাকাবে, ঠিক না? কারণ তোমার মোবাইল থেকে আলো তোমার তোমার ভাইয়ের চোখে যেতে হবে, সেই ভাই তোমার আবার তারপর সেটা দেখবে। সো আলো যে ফ্রিকোয়েন্সিতে কাজ করে, তোমার ভাইও সেই ফ্রিকোয়েন্সিতেই তোমার মোবাইলের দিকে তাকায় থাকে। আচ্ছা, 3 মাথা আমাদের কলেজে দেখলাম, আচ্ছা ঠিক আছে। না ভাইয়া, ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে। সামিরা সেবা বলছো দিস ক্লাস সিমস ইন্টারেস্টিং, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসলে কিছু করার নেই, মানে আমি আসলে ওই ম্যাথ করাইতে বেশি পছন্দ করি। হ্যাঁ, যেখানে ম্যাথ থাকবে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, ওগুলো খুব মজা করে করাইছি দেখবা। কিন্তু চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 5 বা 6, এই জিনিসগুলো আমার কাছে একটু বোরিং লাগে। তাও যতটুকু সম্ভব এখন আলোচনা করতেই হবে, বই আছে, পড়াতে তো অবশ্যই হবে, এই জন্য আসলে পড়াচ্ছি। সো বোর লাগলেও আমার কিছু করার নেই, আমি এক্সট্রিমলি সরি। তোমাদের নিজের পড়তেও বোর লাগে আমি জানি, এই জিনিসগুলো তোমরা নিজেরা যখন পড়তে যাবো তখন ভালো লাগবে। ফাইন। সো ওয়াইড মিডিয়াম কথা বলছিলাম, মেইনলি টেলিফোন কেবল। তোমরা সবাই জানো যে টেলিফোন কেবল দেখতে কেমন, এবং সে টেলিফোন কেবল দিয়ে অনেক সময় আগে ইন্টারনেট কিন্তু টেলিফোন কেবল দিয়ে নেওয়া যেত, জানো? তোমরা সবাই হয়তো টেলিফোন কেবল দেখেছো, এবং সেই টেলিফোন কেবল দিয়ে একটা সময় ইন্টারনেটও ইউজ করা যেত। টেলিফোন কেবল একটা সময় ইন্টারনেটও ইউজ করা যেত, বাট এখন আর যায় না। এখনো যায় বাট কেউ নেয় না আর কি, নর্মালি কেউ নেয় না, বাধ্য কেউ টেলিফোন কেবল দিয়ে ইন্টারনেট নেয় না। তো টেলিফোন কেবল গুলো দেখতে কেমন? টেলিফোন কেবল গুলো দেখতে অনেকটা এরকম থাকে, এরকম দেখেছো না? টেলিফোন কেবল গুলো দেখতে এরকম, এটার ভিতর অনেকগুলা তার থাকে অবভিয়াসলি, তার তো থাকবেই। আর সেই কেবল দিয়ে ইন্টারনেটের লাইনও নেওয়া যেত এবং টেলিফোনও ইউজ করা যেত। বাট সেই টেলিফোন লাইনগুলো স্পিড খুবই কম ছিল, সেই টেলিফোন লাইনের বা তারগুলোর স্পিড খুবই কম ছিল, যার কারণে আস্তে আস্তে সেটার ব্যবহার কমে গেছে। ঠিক আছে, এটা টেলিফোন কলের পাশাপাশি ইন্টারনেট ইউজ করার জন্য ইউজ করা হতো। এখন আর টেলিফোন কেবলটা আমার ইউজ করা হয় না। এখন সবচেয়ে বেশি আমরা যে কেবলটা দেখি সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। কো এক্সিয়াল কেবল, এটা দেখতে কেমন? ডিশের মতো, ডিশের তারের মতো। তোমরা সবাই কোএক্সিয়াল তার দেখছো, এটার মধ্যে মেইনলি আমাদের অনেকগুলো ভাগ থাকতে পারে। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ ডিশের তার, তোমরা অনেকে নিয়ে হয়তো হাতাহাতি করছো। ভেতরে একটা অংশ থাকে তামার তার, তারপরে এর উপর একটা আস্তরণ থাকে, যেটাকে আমরা বলতে পারি ইনসুলেটর।
প্লাস্টিকের ইনসুলেটর। এর উপরে আরেকটা ইনসুলেটর থাকে, যে কেমন জানি কচমচে, মানে চকচক কাপড়, মানে কাগজ টাইপের, সেটাকে আমরা বলতে পারি মেটালিক শিল্ড। মেটালিক শিল্ড বলা যেতে পারে, বা ইনসুলেটর এক ধরনের। তার উপরে আবার এই অনেকগুলো তার পেঁচানো থাকে, অনেকগুলো লোহার মতো তার পেঁচানো থাকে, সেগুলো আরেক ধরনের ইনসুলেটর। এবং ফাইনালি বাইরে তোমার একটা জ্যাকেট থাকে। সো ছোট করতে পারতেছি না কেন, দাঁড়াও। আচ্ছা, এই প্লাস্টিক জ্যাকেট, এই তারটা হয়তো সবাই তোমরা দেখছো। এই যে, এটা হচ্ছে তোমার একটা কোএক্সিয়াল তার। এবং কেন এটা মেইনলি কোএক্সিয়াল বলা হচ্ছে, কারণ এখানে সবগুলো তারের অ্যাক্সিস সেম। সবগুলো তারের অ্যাক্সিস, অ্যাক্সিস মানে কি, অক্ষ, অক্ষটা সেম, কেন্দ্র সেম চিন্তা করতে পারো। কেন্দ্র সেম, এটা চারপাশেই একই অক্ষ। কতগুলো গোল চিন্তা করো, প্রত্যেকের কেন্দ্র সেম না, প্রত্যেকটা অংশের সেন্টার কিন্তু সেম। এই জন্য এগুলোকে বলা হয় কোএক্সিয়াল তার। ঠিক আছে, তাহলে কোএক্সিয়াল তার দিয়ে কোথায় ইউজ করি আমরা? মেইনলি কোএক্সিয়াল তার আমরা আমাদের বাসা বাড়িতে ডিশের লাইন নেওয়ার জন্য ইউজ করে থাকি। এবং এই ক্ষেত্রে অনেকগুলো ইনসুলেটর আছে। এগুলো কেন ইউজ করা হয়? মেইনলি এখানে আহ আমাদের যেই মেটালিক শিল্ডটা আছে, মেটালিক একটা শিল্ড থাকে। কোনটা? এই যে কপার মেশ, ধরো এই যেখানে, এই ছবিটা দেখলে বুঝতে পারবা। এখানে একটা কপার মেশ থাকে, এই যে কতগুলো তার পেঁচানো থাকে, ছোট ছোট চিকন চিকন তার পেঁচানো থাকে। এইটা কি, এটা কি, এটা কেন দেওয়া হয়? এটাকে বলা হয় ব্রেইডেড শিল্ড অথবা মেটালিক শিল্ড তুমি বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ, পেঁচানো, কেমন জানি ইয়ের মতো, ওই যে আহ, কাপড়ের মতো, কাপড় যেভাবে বোনা থাকে এরকম একটা শিল্ড থাকে। এটা কেন? এটা মেইনলি যেটা দেওয়া হয়, যেটা হচ্ছে ম্যাগনেটিক, যাতে তোমার আহ কোনো অন্য কোনো, ধরো তোমার তারটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে গেছে, তাহলে কিন্তু তারের ভিতর দিয়ে যখন সিগন্যাল যাবে, চৌম্বক ক্ষেত্রের জন্য ওই সিগন্যালটা ডিস্টর্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তারের মধ্যে দিয়ে তো একটা সিগন্যাল পাঠাচ্ছ, হয়তো কোনো একটা ভিডিও পাঠাচ্ছ তুমি। তো কখনো যদি অনেক শক্তিশালী চুম্বক তার চারপাশে ধরো, তখন দেখবা সিগন্যালটা নষ্ট হয়ে যাচ্ছে। টিভির মধ্যে দেখবা যে অনেক তারের কাছাকাছি যখন পাওয়ারফুল কোনো চুম্বক নিয়ে আসা যাওয়া হয়, নিয়ে নেওয়া হয়, তখন দেখবা যে সিগন্যালটা একটু নষ্ট হয়ে যায় কেমন যেন। তো সিগন্যালটাকে বাঁচানোর জন্য যেটা করা হয়, এর মধ্যে এরকম অনেকগুলো তার পেঁচানো থাকে, যেটা বলে মেটালিক শিল্ড। এই যেখানে লেখা আছে মেটালিক শিল্ড। মেটালিক শিল্ড কি করে, তোমার বাইরের যত তড়িৎ চুম্বকীয় শক্তি আছে, সেই তড়িৎ চুম্বকীয় শক্তি যাতে এই ভেতরে সিগন্যালটাকে নষ্ট না করতে পারে, এটার জন্য একটা শিল্ডিং ইফেক্ট তৈরি করে। বুঝতে পারছো? বা তাকে রক্ষা করে বলতে পারো। তাহলে আমাদের মেইনলি এখানে আহ কোএক্সিয়াল তারের মধ্যে, কেবলের মধ্যে, ছবিটা দেখছি, ছবিটার দরকার নেই, বা ছবি তোমরা চাইলে ছবি বই থেকেও দেখে নিতে পারো, এখান থেকেও নিয়ে দিতে পারি। ছবিটা দিয়ে দিলাম। কোএক্সিয়াল তার, আমাদের মেইনলি ভেতরে একটা কি থাকে, কোর থাকে, এটা হচ্ছে সেন্টার কোর। এরপরে একটা আবরণ থাকে, এটাকে আমরা ইনসুলেটর বলতে পারি। এরপরে আরেকটা পাতলা ফয়েল পেপারের একটা আবরণ থাকে। এরপর হচ্ছে তোমার এই যে মেটালিক একটা আবরণ থাকে, অনেকগুলো তার পেঁচানো অবস্থায় থাকে। আর ফাইনালি উপরে একটা তোমার প্লাস্টিক জ্যাকেট থাকে। ঠিক আছে, এবং এই কোএক্সিয়াল কেবলের যে স্পিড, কোএক্সিয়াল কেবলের যে স্পিড, সেটা হচ্ছে মোরলেস তোমার 200 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত। কোএক্সিয়াল কেবলের যে ট্রান্সফার রেট, সেটা অনেকটা 200 MBPS এর সমান। মেগাবিট, মেগাবাইট না কিন্তু, মেগাবিট, ছোট হাতের বি ইউজ করছে, বড় হাতের বি না। 200 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে। এবং এই কোএক্সিয়াল কেবলকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় থিক নেট, একটাকে বলা হয় থিন নেট। এটার নাম হচ্ছে থিন নেট, একটাকে বলা হচ্ছে থিক নেট। থিন নেটটা কেমন বুঝতে পারতেছো? থিন মানে কি, পাতলা, থিক মানে মোটা। তাহলে এই কেবলটা দুই রকমের হতে পারে, পাতলাও হতে পারে, একটু মোটাও হতে পারে। পাতলা হলে সেক্ষেত্রে থিন নেট যেটা, এটা হচ্ছে 0.25 ইঞ্চি এটার ব্যাস। ডায়ামিটার, ডায়ামিটার হয় 0.25 ইঞ্চ। আর এটা দূরত্ব থাকে একরকম, এবং এটা কিন্তু
আচ্ছা, কিছু করার নাই, একদিন না একদিন তো শেষ হবে। যে কোনো কিছুই শেষ হয়ে যায়। সো ভাইয়ার ক্লাসও শেষ হয়ে যাবে, কিছু করার নাই। ভাইয়া তো তোমার সাথে আছি। ফাইন, তাহলে যেটা বললাম, থিকনেট এবং থিননেট এই দুইটা পার্থক্য একটু পার্থক্য বুঝতে হবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে মনে রাখার, মনে না রাখলে সমস্যা নাই। তোমারও তো ডিটেলসে কোশ্চেন আসবে। থিননেট থিকনেট পর্যন্ত মনে রাখতে পারো, এটাই বেশি। আর তারপরেও কিছু যদি ডিটেলস মনে রাখতে পারো, দ্যাটস মানে ইউ আর ওয়েলকাম। ফাইন। সো এটা ডায়ামিটার হয় 0.25 ইঞ্চি, এবং এটাকে বলা হয় 10^2। এটার একটা নাম হচ্ছে, এটাকে বলা হয় 10^2। এই নামকরণের কারণটা, এই নামকরণের কারণ হচ্ছে 10 দিয়ে বোঝানো হয় স্পিড, 2 দিয়ে বোঝানো হয় লেন্থ। 2 দিয়ে বোঝানো হয় লেন্থ, 10 দিয়ে বোঝানো হয় স্পিড। এর স্পিড হচ্ছে 10 Mbps। 10 Mbps, ছোট হাতের বি হবে, 10 Mbps। থিন নেটের স্পিড হচ্ছে 10 Mbps। আর লেন্থ হচ্ছে, তার লেন্থ, সর্বোচ্চ লেন্থ হচ্ছে 200 মিটার, মানে 200 মিটার পর্যন্ত এটা ডেটা পাঠাতে পারে। এর বেশি হলে সে ডেটা পাঠাতে পারবে না, রিপিটার লাগবে। এই তারগুলো দিয়ে ডেটা বেশি দূরে পাঠানো যায় না, বুঝতে পারছো? এগুলো অনেক দূরের কানেকশনের জন্য ইউজ করা হয় না। এগুলো হচ্ছে 1 কিলোমিটার, বা এই যে দেখছো এখানে 2 বলা হচ্ছে, মানে 200 মিটার। থিন নেট মাত্র 200 মিটার দূরত্ব ইউজ করা যায়। আর তুমি যদি ইউজ করতে চাও তাহলে ধরো 200 মিটার, এটা হচ্ছে 200 মিটার দূরত্ব। এখানে একটা রিপিটার লাগবে, আরো 200 মিটার। আরেকটা রিপিটার লাগবে, আরো 200 মিটার। রিপিটার মানে কি? সিগন্যালটাকে রিপিট করে। হ্যাঁ, এগুলো হচ্ছে রিপিটার। রিপিটার মানে সিগন্যালটাকে আবার রিপিট করে। নামাজ পড়ো, বা জুমার নামাজ টামাজ পড়ো, বড় নামাজ টামাজ পড়ো, তখন দেখো না পেছনে আরেকজন লোক রাখতে হয়। যে যদি জামাত বড় হয়ে যায়, তখন ইমাম যখন আল্লাহু আকবার বলে, পেছনে আরেকজন, দূরে আরেকজন আল্লাহু আকবার বলে। তো এই যে রিপিটার, রিপিটার মানে কি? একই জিনিস পেছনে আরেকজন চিল্লায় বলা, যাতে কথাটা আরো দূরে যায়, পেছনে মানুষজন শুনতে পারে। তো ওই ঘটনাটাও এখানে। সিগন্যালটাকে তুমি যখন দূরে পাঠাতে চাও, এটা তো 200 মিটারের বেশি যায় না, রেঞ্জ হচ্ছে 200 মিটার। তাহলে যখন তুমি 600 মিটার দূরে পাঠাতে চাবা, তখন মাঝখানে দুইটা রিপিটার লাগবে। রিপিটারের কাজ কি? যে সিগন্যালটা স্লো হয়ে গেছে, নরম হয়ে গেছে, মানে কমে গেছে, সেটাকে আবার আগের মতো বড় করে। এটাকে বলা হয় 10^2। 10 হচ্ছে তার স্পিড, Mbps, আর 2 হচ্ছে তার লেন্থ, 200 মিটার। থিকনেট, থিকনেট হচ্ছে আরেকটু মোটা, আরেকটু মোটা। এটাকে আরো দূরে পাঠানো যায়, এটাকে আরো দূরে পাঠানো যায়, এটাকে বলা হয় 10^5। থিকনেটকে বলা হয় 10^5। তাহলে 5 মানে এটার লেন্থ হচ্ছে দূরে, এটা আরো দূরে পাঠানো যায়, বুঝতে পারছো? আর 10 দিয়ে বোঝানো হয়, এটা হচ্ছে, এটার স্পিড হচ্ছে 100 Mbps। 100। আর এটা হচ্ছে 500 মিটার পর্যন্ত দূরে পাঠানো যায়। এটা ছিল 200 মিটার। ঠিক আছে? সো এটাকে বলা হয় 10^5, এটাকে বলা হয় 10^2। থিন নেট, থিক নেট, তাদের রেঞ্জের পার্থক্য আছে, স্পিডেরও পার্থক্য আছে। থিন নেট 10 Mbps, আর থিক নেট হচ্ছে 100 Mbps পর্যন্ত পাঠাতে পারে। এটা সর্বোচ্চ 200 মিটার, এটা 500 মিটার দূরে এটা পাঠাতে পারে, ডিশের লাইন। কোএক্সিয়াল কেবল, এরপরে আরো কয়েকটা কেবল আছে, যেমন আমরা বলতে পারি, এটা সুবিধা অসুবিধা তো বলি নাই। কোএক্সিয়াল কেবলের আহ কি বলবো, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজের মধ্যে আমরা 1 নম্বর অ্যাডভান্টেজ বলতে পারি, এটা হচ্ছে এটার মধ্যে এটিনিউশন কম। এটা কথা লিখে আছে তোমাদের বইতে, দেখবা সিগন্যাল এটিনুয়েশন। এটার অর্থটা কি সেটা একটু বলি। সিগন্যাল এটিনিউয়েশন বা এটিনুয়েশন, এটা মানে কি? সিগন্যাল বলা হচ্ছে এটার সিগন্যাল এটিনিউয়েশন কম। সিগন্যাল এটিনিউয়েশন মানে হচ্ছে সিগন্যালের স্ট্রেংথটা কমে যাওয়া। অনেক বড় সিগন্যাল পাঠাইছো, যত দূরে যাবে আস্তে আস্তে সিগন্যালটা দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই যে দুর্বল হয়ে যাওয়া, এটাকে বলা হয় সিগন্যাল এটিনিউয়েশন। এটিনিউয়েশন মানে দুর্বল হয়ে যাওয়া। সো
অ্যাডভান্টেজের মধ্যে 1 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে সিগন্যাল এটেনিউশন কম, সিগন্যালটা দুর্বল হয়ে যাওয়ার পরিমাণটা কম অন্যান্য তুলনায়। গতি বেশি, আরেকটা হচ্ছে গতি বেশি। 3 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে আমার 500 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যাল পাঠানো যায়। 500 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ডিজিটাল অ্যানালগ দুই রকম সিগন্যালে পাঠাইতে পারবা, ট্রান্সমিশন লসটা কম, ট্রান্সমিশন করলে লস কম হয়। 5 নম্বর হচ্ছে বলতে পারি আমরা দামে সস্তা, দামে চিপ বা সস্তা। ঠিক আছে, কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়, এটা তেমন কোনো সুবিধা না। 4টা সুবিধা মনে রাখতে হয়েছে। এটা সিগন্যাল এটিনিউশন কম, সিগন্যাল এটিনিউশনের পরিমাণ কম, গতি বেশি, দাম কম, ডিজিটাল অ্যানালগ দুই রকম সিগন্যাল পাঠানো যায়, আর ট্রান্সমিশন লস কম। এই 4টা 5টা বলে দিলেই হবে। অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? আমি ইম্পর্টেন্ট গুলো সবগুলো লিখবো না, জাস্ট ইম্পর্টেন্ট গুলো জাস্ট লিখবো। এখানে 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না রিপিটার ছাড়া। 1 কিলোমিটার না, নর্মালি আসলে ওই 500-200 মিটার এরকম রেঞ্জ, বা তুমি ম্যাক্সিমাম ধরে রাখতে পারো। বলা হয়েছে যে 1 কিলোমিটারের বেশি দূরে ডেটা পাঠানো যায় না রিপিটার ছাড়া। রিপিটার ইউজ না করে, রিপিটার ইউজ করা কি এক্সপেন্সিভ, রিপিটার ইউজ করা যন্ত্র একটা এক্সপেন্সিভ। তো রিপিটার ছাড়া 1 কিলোমিটার বেশি দূরত্বে তুমি ডেটা পাঠাতে পারবে না। তারপর ডেটা ট্রান্সফার রেট, যেটা কতটুকু ট্রান্সফার হচ্ছে, এটার যে রেট, কি হারে ডেটা ট্রান্সমিট হচ্ছে, এটা হচ্ছে তারের লেন্থের উপর ডিপেন্ড করে, তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দৈর্ঘ্য বেশি হলে ডেটা স্থানান্তর হার কমে যাবে। তারপর এটা একটু দাম বেশি, দামে সস্তা হলেও, ফাইবার অপটিক কেবল থেকে দামে সস্তা, ফাইবার অপটিক কেবল থেকে দামে সস্তা, কিন্তু আবার তোমার টুইস্টেড পেয়ার কেবল ওইটার থেকে আবার বেশি দাম, এটার তুলনায় দাম বেশি। আর একটু কঠিন, কেবলের সাথে নেটওয়ার্ক ডিভাইসের কানেকশনটা একটু কঠিন। ডিশের কানেকশন দেওয়া না একটু টাফ, ডিশের কানেকশন দেওয়াটা একটু টাফ, কানেকশন একটু কমপ্লেক্স। আর এটা ইউজ কোথায়? নর্মালি আমরা স্যাটেলাইট টিভিতে সবাই ইউজ করি। স্যাটেলাইট টিভি কানেকশন যারা নেই তারা সবাই এটা ইউজ করে থাকি। এছাড়া ভিডিও ফার্মে, যেখানে ভিডিও করা হয়, দেখবা আলহামদুলিল্লাহ, বিভিন্ন ভিডিও ফার্মে যারা ভিডিও নিয়ে কাজ করে ওরা এই কেবলগুলো ইউজ করে, কারণ ওখানে স্পিড অনেক ভালো। বুঝছো, ভিডিও ফার্মে ইউজ করে ল্যান তৈরি করতে, ল্যান বানাতে, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে এটা ইউজ করা হয়। আর বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট এবং আল্ট্রাসাউন্ড স্ক্যানিং ইকুইপমেন্ট, মিলিটারি সৈন্যদের বিভিন্ন যন্ত্রপাতিতেও এটা ইউজ করা হয়, ইকুইপমেন্টে। ঠিক আছে, মিলিটারি ইকুইপমেন্টেও এই 4টা ইউজ করা হয়। মোটামুটি 3টা ইউজ জানলেই হবে। 3টা ইউজ, 4টা ডিসঅ্যাডভান্টেজ, 4টা অ্যাডভান্টেজ, কাকে বলে, কয় প্রকার, 10^2, 10^5 স্পিড, এগুলো মোটামুটি জানলে। অল্প অল্প করে পড়তেছি যাতে মনে থাকে, নিজে না পড়লেও ভাইয়া যে বলতেছি একবার হলেও রিভিশন হয়ে যাচ্ছে। বাসায় তো একবার যদি রিডিং পড় তাহলে হয়ে যাবে। জমায় রাখলে হবে না, জমায় রাখা যাবে না। হ্যাঁ, বাসায় 10 মিনিট সময় হলেও দিবা, ডেলি 10 মিনিট রিডিং পড়ার জন্য। যেটা পড়াই প্রতিদিন যাতে ওইটুকু রিডিং পড়তে পারো। আচ্ছা, ঠিক আছে, সো আমরা অনেকক্ষণ পড়লাম। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আজকের মতো ক্লাস এখানে শেষ। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা বাকি জিনিসগুলো
আলোচনা করব। আসসালামু আলাইকুম।